প্রিয় দর্শক, আমরা জানি গতকাল বাংলাদেশের একজন বিখ্যাত বা কুখ্যাত যেটাই বলেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, যার নাম হচ্ছে RS ফাহিম, তিনি গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে এবং ঢাকা মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে ছাত্র জনতা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। তো এটা নিয়ে আসলে বিভিন্ন মহলে অনেকের ভিতর বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আছে। তো এটা নিয়ে বেশ কিছু ভিডিও বা পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, যেগুলোতে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য আছে। তো চলুন আমরা দেখে আসি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে আসলে মানুষের ভিতরে কেমন প্রতিক্রিয়া কাজ করছে। RS ফাহিম কি আসলে নায়ক নাকি খলনায়ক, ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি মানুষের কমেন্টগুলো পড়ে। তো এখানে একটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে RS ফাহিমের গাড়ি আটকে সাধারণ ছাত্র জনতা, এখানে দেখুন যে পুলিশের গাড়ি আসছে এবং সাধারণ ছাত্র জনতা RS ফাহিমকে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে। তো এই ভিডিওতে কিছু মানুষের কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে গাড়ির উপর যারা লাফালাফি করতেছে দেখে মনে হচ্ছে রাস্তার টোকাই সব, বোঝা যাচ্ছে তিনি RS ফাহিমের ভক্ত। আবার আরেকজন লিখেছেন সব টোকাইগুলো যে কই থেকে আসে, ওরা মনে করতেছে দেশটাকে কিনে নিছে, ছাপড়িগুলো কোথাকার। অলরেডি 88 জন দেখছি তাকে লাইকও করে দিছে, তিনিও আরেকজন RS ফাহিম ভক্ত। এরপরে আর একটু দেখি, একজন আপু তিনি কমেন্ট করছেন সবগুলো এক একটা গার্ডেনের বাহাক্ষরের পরিচয় দিল। আচ্ছা, যেহেতু বোঝা যাচ্ছে যে তারা RS ফাহিমের ভক্ত, সুতরাং ব্যাপারটাকে তারা নেগেটিভভাবে নিবে, এটাই স্বাভাবিক। তো চলুন আরও কিছু কমেন্ট আমরা পড়ি। যে আরও একজন আপু লিখেছেন অন্যের ভালো যারা দেখতে পারে না তারাই এগুলো করে, দেখেই তো বোঝা যাচ্ছে টোকাইগুলো আসছে ওর বিচার করতে, বস্তি পোলাপাইন। ওরা একটা অ্যাংরি রিয়াক্টর দিয়ে দিছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মেয়েরা RS ফাহিমের যথেষ্ট ভক্ত। আসলে RS ফাহিমের লুকটা মাশাআল্লাহ ভালোই আছে, পকেটে টাকা পয়সা আছে, তো মেয়েরা ভক্ত হবে, এটা স্বাভাবিক। এই যে আরও একজন আপু লিখেছে ছাপড়িরা ছাপড়ির পরিচয় দিছে আর কি। এই যে দেখুন আরও এক আপু, সব ভাড়া করা, ওদের দেখে মনে হয় না যে ওরা ভালো ঘরের ছেলে, মানে মেয়েরা একেবারে তার বিগ ফ্যান। একজন ভাইয়া লিখেছে কষ্টের টাকায় কেনা গাড়ি, যে কটা গাড়ি ভাঙচুর করছে ফাহিমের অপরাধ প্রমাণ না হলে সব কটারে আইনের আয়তায় আনা উচিত। আরেকজন আপু অবশ্য লিখেছে দেশে আইসা বেশি উড়ছিল, এটা অবশ্য ঠিক, কারণ এতদিন ধরে যে আসলে পালাতক ছিল, দেশ ছেড়ে যে পালিয়েছিল, সে দেশে আসার পরে হঠাৎ করে এত শোডাউন করাটা আসলে স্বাভাবিকভাবে কেউ দেখে না এটা ভালো চোখে। রাজনৈতিক স্লোগানও দিয়ে ফেলছে এখানে অলরেডি একজন, কি ফাহিম ভাই ভয় নাই। আচ্ছা, ফাহিমকে তিনি লিখছে ফাহিম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এক আপু এখানে লিখছে যে এগুলো মোটেও কোনো স্টুডেন্ট না, দেখে মনে হচ্ছে সবগুলো রাস্তার টোকাই। আসলে কি আমরা যারা জুলাই অভ্যুত্থান দেখেছি, আমরা একটু খেয়াল করে দেখব যে আসলে তখন যে শুধু স্টুডেন্টরাই সক্রিয় ছিল রাস্তায় এমনটা কিন্তু না। এমন অনেক মানে যাদের আমরা টোকাই বলে থাকি, তাই না, বা একটু নিম্ন শ্রেণীর বা যারা রাস্তায় আসলে থাকে ঘুমায়, এই ধরনের অনেক মানুষ, কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, অনেকেই কিন্তু তখন এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। সুতরাং এইখানে আসলে আপুটা যেটা বললো যে তাদের দেখে মনে হচ্ছে রাস্তার টোকাই, তো ঠিক আছে, রাস্তার টোকাইও যদি সে হয়, সেও কিন্তু জুলাই আন্দোলনের একটা অংশ ছিল। এবং RS ফাহিম যাকে কিনা আমরা আসলে মানে জুলাইয়ের এগেইনস্টে দেখেছি, তো তার সাথে আসলে এটা একজন রাস্তার টোকাই সে করতেই পারে, সে যদি জুলাইয়ের পক্ষের লোক হয়, তো এটা অস্বাভাবিক কিছু না। তো আমরা দেখি আরও একটা পোস্টের কিছু কমেন্ট আমরা পড়ি। এক ভাইয়া লিখছে ফাহিম ভাই তো কারো ক্ষতি করেনি, উনি জাস্ট আওয়ামী লীগের কিছু নেতার সাথে ফটো ছিল, মানে উনি সম্পূর্ণ নির্দোষ, ওনাকে ছেড়ে দেওয়া হোক। আচ্ছা, আওয়ামী লীগের কিছু নেতার সাথে ওনার শুধু ফটো ছিল, এছাড়া আর কোনো অপরাধী নাই।
ঠিক আছে? অথচ আমরা কিন্তু তার কল রেকর্ডও শুনছি আমাদের মনে আছে কিনা? যাই হোক আমি সেটা আপনাদের জন্য আবারও আমার ভিডিওর ভিতরে প্লে করে শোনাবো যে তার কল রেকর্ডটা আসলে কি ছিল। আরেক ভাই একটা সুন্দর মজাদার কমেন্ট করেছে। যদিও কমেন্টটা সে কমপ্লিট হয়তোবা লিখতে পারে নাই। কিন্তু তার কথার ভাবে যেটা বোঝা যাচ্ছে যে উনি লিখছেন ওর বাপ-মার দোয়া ছিল। তাই ওর কপাল ভালো মারে নাই। আরে মারতে, মারতে দিড়িং, দিড়িং। তো এই দিড়িং, দিড়িং ব্যাপারটা আপনাদের কি মনে আছে কিনা? আরএস ফাহিমের কল রেকর্ড শুনলেই আপনাদের মনে পড়ে যাবে আবার জিনিসটা। এই দিড়িম, দিড়িম ব্যাপারটা আসলে কোথা থেকে আসছে? আমাদের আরেকটা ভাইয়া কমেন্ট করছেন, রাজীব ভাই ডিশক্যাও, ডিশক্যাও করে ছাদ থেকে গুলি করতেছিল। সেই মজা লাগছিল। কল রেকর্ড এখনো কানে ভাসে। জুলাই তোমার অবস্থান আমরা ভুলিনি। তো দেখছেন এই যে মানুষের মনে আছে, ঠিক আছে? মনে না থাকলে শুধু, শুধু হ্যাঁ, তার সাথে এত বড় একটা কাজ করতে যায় নাই পাবলিক। এখানে আবার তার একজন ভক্ত হবে, তিনি আবার একটা স্ক্রিনশট তুলে ধরছেন। স্ক্রিনশটটা ছিল 15 জুলাই 2024-এর আরএস ফাহিমের ওয়াল থেকে। এখানে লেখা ছিল, ধর্ম, গোত্র, দল এগুলোর আগে নিজেকে মানুষ ভাবো। যাদের নিরীহ পেয়ে আঘাত করেছ তারাও কারো না কারো বোন, ভাই। ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায়। এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। আল্লাহ সবাইকে হেফাজত করুন, তারুণ্যের জয় হোক। তো এই পোস্টটা দেখে মনে হতে পারে যে আসলে সে জুলাইয়ের পক্ষে ছিল বা ছাত্র জনতার পক্ষে ছিল। এখন এটা যে আসলে তার সেলফ ডিফেন্সের জন্য এমন একটা পোস্ট কিনা এটা ঠিক মানে বলতে পারবো না। কারণ আমরা তার কল রেকর্ডে যে কথা শুনেছি বা তার যে আনন্দ উল্লাস আমরা বুঝতে পেরেছিলাম তখন, তার সাথে এই পোস্ট আসলে মিলে না। এখানে আরেকজন ভাই লিখেছেন, বাংলাদেশে কত আওয়ামী লীগ আছে, তাদের কিছু হয় না, আর একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাকে ধরে। হায় রে বাংলাদেশ! জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আসলে কি মানে যে জনপ্রিয় হয় তাকেই তো মানুষ চেনে, তাই না? তো তার কার্যক্রমটাই মানুষের বেশি চোখে পড়ে। তো জনপ্রিয়তা ব্যবহার করে যে কাজগুলো উনি করেছে তো সেগুলোকে তো সাপোর্ট করা যায় না, তাই না? তো আমরা যতগুলো কমেন্ট দেখলাম এখানে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে তার পক্ষে, মানে তার ফ্যান ফলোয়ার যেগুলো আছে এগুলো মোটামুটি বোঝা যায় অ্যাক্টিভ ফ্যান ফলোয়ার, যার কারণে তার পক্ষেই কমেন্টগুলো বেশি পাওয়া যাচ্ছে। যদিও অনলাইন জগতে আসলে মানে বটের দুনিয়ায় বলা যায় না যে কে আসল কে নকল, একজনেই কি 100টা কমেন্ট করতেছে কিনা এর কোনো নিশ্চয়তা নাই। এখানে আরেকটা ভাইয়া খুব একটা বিস্তারিত একটা কমেন্ট তিনি করেছেন। লেখাটা এমন হচ্ছে, খুবই আফসোসের বিষয় যে মানুষ কারো হাজারটা ভালো কাজ নিমেষেই ভুলে যেতে পারে, কিন্তু একটা নেতিবাচক দিক পেলেই সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আরএস ফাহিম এতদিন যে মানবিক কাজগুলো করেছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেগুলো আজ কারো চোখে পড়ছে না। আমি নিজেও নিয়মিত তার কন্টেন্ট দেখি, আমার চোখে কখনো খারাপ কিছু পড়েনি। কারো ভুল বা অপরাধ থাকলে সেটার বিচার আইন করবে, কিন্তু তার ভালো কাজগুলোকে এক তুড়িতে অস্বীকার করাটা চরম অকৃতজ্ঞতা। আমি শুধু সত্যতাই বললাম, কারণ আমরা সকলেই গুণী মানুষের কদর করতে জানি না। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, তার আসলে অনেক ভালো কাজকর্ম আমরা অতীতে দেখেছি, অনেক ভিডিও আমরা এখনো সোশ্যাল মিডিয়ায় পাবো তার ভালো কাজকর্মের। কিন্তু একটা বিষয় আছে কি যে শয়তান, আমরা যে শয়তানকে চিনি, তাই না? সে তো একসময় ভালোই ছিল নাকি? শয়তান তো ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু তার শেষটা তো ভালো হলো না। তো শেষটা যখন খারাপ হলো তখন তো তার সেই ফেরেশতাদের সর্দার থাকা যে রেকর্ডটা, সেটা তো আসলে আর কাজ করবে না। মানুষ আসলে শেষটা দেখে, যার শেষ ভালো তার সবই ভালো। যেখানে তার আরও একটা পোস্ট দেখা যাচ্ছে, সম্ভবত মাই ডেতে দেওয়া ছিল, এটা 5 আগস্ট 2024-এ স্বাধীন, মানে স্বাধীনতার পক্ষে, মানে জুলাইয়ের স্বাধীনতার পক্ষে তার পোস্ট ছিল। ঠিক স্বাভাবিক, জুলাই আসলে স্বাধীন হওয়ার পরে কত মানুষ জুলাইয়ের বিপক্ষ থেকে পক্ষে চলে আসছে পিঠ বাঁচানোর জন্য, এটা স্বাভাবিক।
এখানে আরও একটা ভাইয়া একটা পোস্ট শেয়ার করলেন, এটা কয় তারিখে ছিল সেটা ঠিক দেখা যাচ্ছে না, তবে লেখাগুলো আমি একটু পড়ি। চলমান কোটা সংস্কার আন্দোলনে যেসব শিক্ষার্থী ভাই বোনেরা আহত হয়ে হাসপাতালে আছেন, মেডিকেল সাপোর্টের প্রয়োজন তারা অথবা তাদের পরিবার দয়া করে আমার এই পেজের ইনবক্সে মেসেজ করুন। আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব পাশে থাকার। অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারবো, আমিও চেয়েছিলাম আমার ভাইদের বোনদের এক ফোঁটা রক্ত না ঝরুক। মানুষ মানুষের জন্য, পৃথিবীটা হোক সত্যিকারের মানুষের বাসস্থান। লেখাটা পড়ে পজিটিভ মনে হচ্ছে ব্যাপারটা, কিন্তু ওই যে শেষে যে একটা কিন্তু থেকেই যায়। যে এখানে দেখুন এক ভাই, এই ভাই আসলে ওনার সম্ভবত অনেক বড় ভক্ত বা ওনার পক্ষের কেউ হবে, ইনি অনেক পোস্ট করে যাচ্ছেন ওনার সম্পর্কে। এই যে এখানে দেখা যাচ্ছে যে বন্যার সময় আসলে উনি মানুষের অনেক হেল্প করেছিল, মানুষের পাশে দাঁড়িয়েছিল। বেশ কিছু ছবি এই যে আমরা দেখতে পাচ্ছি সেই বন্যার সময়ের, এগুলো নিঃসন্দেহে ভালো কাজ। এই যে এক ভাই কমেন্টও করছে, RS ফাহিমের মুক্তি চাই, উনি সিলেটে বন্যার সময় মানুষের পাশে ছিল। এক ভাই লিখেছে ডিম হবে উট পাখির, মানে RS ফাহিমকে থানায় নিয়ে গিয়ে রিমান্ডে সম্ভবত উনি উট পাখির ডিম আশা করেছে। যাই হোক, বিস্তারিত আর বললাম না। যে এক ভাইয়া একটা সুন্দর কমেন্ট করেছেন, শীঘ্রই ছাড়া পেয়ে যাবে, ওর কিছু চেলাপেলা ও অন্ধ ভক্ত আছে যাদের বাপ এখন বিএনপি থেকে নেতা ও এমপি হয়েছে। আচ্ছা, এদের আশ্বাসেই দেশে এসেছে ফাহিম, থানায়ও তাকে যথেষ্ট ভালোভাবেই রেখেছে। দেখেন না এই পুলিশের পিকআপের পিছনে সব আসামের মতো না উকিয়ে মাঝখানে সিটে বসিয়ে নিচ্ছে তাকে। এটা অবশ্য যথেষ্ট যুক্তিসঙ্গত একটা কথা, যে জুলাইয়ের পরে এতদিন ধরে যে পালিয়েছিল, সে হঠাৎ করে আর কি সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথেই দেশে ফিরে আসলো। নিশ্চয়ই সেরকম একটা মানে আশা ভরসা নিয়েই সে আসছে, এবং সেভাবে তাকে কেউ মানে আশ্বস্ত করছে যে তুমি দেশে আসো, তোমার কোনো ক্ষতি হবে না। তো এই যে পুলিশে ধরে নিয়ে যাবে বা জেলে যেতে হবে, এটা সে আগে থেকেই জানতো। এটা তার কাছে অবাক করা কোনো বিষয় না। একটু বেশি লেট করে গেছে জেলে, এটা হচ্ছে বিষয়। হয়তো আসার পরপরই যাওয়ার কথা ছিল, তো সেই হাজিরাটা একটু লেট করে দিল আর কি, এর থেকে বেশি কিছু না। তো এটা আসলে আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে তার কিছুই হবে না, জাস্ট এটা একটা মানে আই ওয়াশ, যে হ্যাঁ সে এরকম একটা খারাপ জিনিসের সাথে জড়িত ছিল, এজন্য তাকে জেলে নেওয়া হয়েছে। কিন্তু জেলে নিয়ে তাকে কি সেই উট পাখির ডিমের থেরাপিটা দিল, নাকি আপ্যায়ন করলো, তাই না, চাইনিজ খাওয়াইলো, এটা তো আসলে আমরা কেউ দেখতে পারবো না। তো এইটাই আসলে তার কিছুই হবে না, জানা কথা। তো আমরা সেই সময়ের RS ফাহিমের রেকর্ডিংটা একটু শুনি। তো রেকর্ডিং শুনে আমরা বুঝতে পারলাম যে তার যে রাজীব ভাইয়ের কথা বলেছে, সে বলেছে যে রাজীব ভাই ছাদে বসে ঘিসকাও করে গুলি ছুটতেছিল, এবং এটা দেখে তার খুবই মজা লেগেছে। তো আসলে আমরা এখানে তার পক্ষে বা বিপক্ষে অনেক কমেন্টই পড়লাম, অনেক মানুষের মন্তব্যই আমরা শুনলাম। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, আসলেই কি সে কি নায়ক ছিল নাকি খলনায়ক ছিল, এটা আপনারাই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ।